নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি রাকেশ। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। প্রকাশিত এসআইআর চূড়ান্ত তালিকা, কোন জেলায় কত বাদ, বাড়িতে বসে দেখে নিন নিজের নাম আছে কিনা। যে কোনো জরুরি পরিস্থিতি প্রস্তুত থাকুন, এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে সতর্ক নবান্ন। বাঁকুড়ায় প্রকাশিত এসআইআরের চূড়ান্ত তালিকা, বাদ যাচ্ছে 1,35,000 ভোটারের নাম। এসআইআর আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, 1 লাফে অনেকটা বাড়ল বোনাস। প্রথমে প্রেমিক, সাহায্যের নামে পরে অচেনা ব্যক্তি, একই দিনে দুবার ধর্ষণের পর খুন তরুণী, ওড়িশায় হারহিম ঘটনা। মোদিজিকে খোলা চ্যালেঞ্জ, দিল্লিতে ভোট হলে 10 আসনও পাবে না বিজেপি, জেল থেকে ফিরেই বিস্ফোরণ অরবিন্দ কেজরিওয়াল। অফলাইনে চূড়ান্ত তালিকা প্রকাশ, বিএলওদের হাতে পৌঁছে গেল ফাইনাল লিস্ট। বাবা আরএসএস প্রচারক, ছিলেন বিজেপির স্ট্র্যাটেজিও। মেয়ে মেনকা এখন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী। রাতে মহিলাদের জন্য পিঙ্ক বুথ খুলবে কলকাতার মোড়ে মোড়ে, ঘুরবে মহিলা পুলিশের বিশেষ দল, ঘোষণা মমতার। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি, বাহিনী নিয়ে বিস্ফোরক সুকান্ত। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী প্রাক্তন ডিজি রাজীব কুমার, তালিকায় অভিনেত্রী কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়। ভোপালে জৈন মন্দিরের কাছে বোরখা পরা এক মহিলার মাংস ছোড়ার ঘটনায় উত্তেজনা, তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ বন্ধ রাখার জন্যই মমতার পুরস্কার, তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে রাজীব কুমারের নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া সুকান্তর। আইনি জালে ক্যাপ্টেন কুল, ঝাড়খণ্ড সরকারের করা নোটিশ পেলেন মহেন্দ্র সিং ধোনি। ভূমিকম্পে বেহালার পর্ণশ্রীর রাস্তায় 20 ফুট ফাটল, একদিন আগেই শেষ হয়েছিল সংস্কারের কাজ। ভোট ঘোষণার আগেই ফরাক্কায় বোমা উদ্ধার, শিবনগরে আম লিচু বাগান থেকে মিলল 15টি তাজা সকেট বোমা। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, কাজে যাওয়ার পথে কালচিনিতে প্রাণ গেল 4 মহিলা শ্রমিকের, রণক্ষেত্র এলাকা। হাইকোর্টের নির্দেশ মেনে আবেদন, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন। সিইও দপ্তরের কাছে শুভেন্দুকে জুতো দেখানোর ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব, নিরাপত্তাও নিশ্চিত করতে বলল হাইকোর্ট। রাহুল গান্ধী রাজার বেটা, তোপ কঙ্গনার, হাত শিবিরকে বিকল্প মুখ খোঁজার পরামর্শ। পাক সেনা ক্যাম্পে ভয়াবহ ড্রোন হামলা, আফগানিস্তানের পাল্টা অভিযানে মৃত্যু 297 তালিবান জঙ্গির। বাবার শেষকৃত্য সেরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন রিঙ্কু, মনে করালেন কোহলি সচিনের কথা। বলিভিয়ায় টাকার বান্ডিল বোঝাই সেনা বিমান দুর্ঘটনা, অন্তত 15 জনের মৃত্যু, নোট কুড়োনোর হিড়িক। বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূলের, সিউড়িতে বিজেপি ছেড়ে ঘাসপুলে বহু পরিবার। হাসিনা বাংলাদেশ ছাড়তেই তিনিও চলে এসেছিলেন, কলকাতায় মৃত্যু আওয়ামী লীগ নেতার। দোলে প্যাচপেচে গরম, তাপমাত্রা ছাড়তে পারে 35 ডিগ্রি, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে এসআইআরের চূড়ান্ত তালিকা, ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে সেদিকে নজর সকলের। শেষ পাওয়া খবর অনুযায়ী বাঁকুড়ায় এসআইআর তালিকা জেলা শাসকের হাতে পৌঁছে গিয়েছে। কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় বাদ 1,35,000-এর নাম। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে মোট 7,08,00,000-এর নাম প্রকাশ হয়েছে। উত্তর কলকাতার 4,07,000-এর নাম বাদ গিয়েছে। বাঁকুড়ায় বাদ 1,35,000-এর নাম। নদিয়ায় 2,70,000-এর নাম। মোট ভোটার ছিল 7,66,00,000। খসড়ায় নাম বাদ পড়েছে 58 লক্ষের। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে চূড়ান্ত এসআইআর তালিকায় মোট 7,08,00,000-এর নাম প্রকাশ হয়েছে। উত্তর কলকাতায় 4,07,000-এর নাম বাদ গিয়েছে। খসড়ায় বাদ গিয়েছে 3,90,000-এর নাম। বাকি এসআইআরের চূড়ান্ত তালিকায় 17,000-এর নাম বাদ গিয়েছে। বাঁকুড়ায় বাদ 1,35,000-এর নাম। নদিয়ায় 2,70,000-এর নাম বাদ। লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোই 60 লক্ষের নথি অমীমাংসিত।
বাঁকুড়ায় এসআইআরের চূড়ান্ত তালিকা পৌঁছল জেলা শাসকের হাতে। এদিকে আলিপুরদুয়ারে জেলা শাসক আর বিমলা তালিকা প্রকাশের পর জানিয়েছেন 11,96,651 জনের নাম ভোটার তালিকায় রয়েছে। তার মধ্যে 80,494 জন অমীমাংসিত। বাদ গিয়েছে 11,692 জনের নাম। নতুন ভোটার 4,143 জন। দুপুরের পরই অনলাইনে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। মীমাংসিত অমীমাংসিত নাকি বাতিল তা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনলাইনে তালিকা দেখার জন্য একাধিক উপায় রাখা হয়েছে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.government.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা থাকবে। সেখানে নিজের নাম বা ভোটার পরিচয়পত্রের নম্বর লিখলে জানা যাবে নাম তালিকায় রয়েছে কি না এবং কোনো সংশোধন হয়েছে কি না। জেলার ভিত্তিতেও আলাদা ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে একইভাবে নাম বা এপিক নম্বর দিয়ে নাম দেখতে পাবেন ভোটাররা। ফলে জেলা অনুযায়ী তথ্য খোঁজা সহজ হবে বলে মনে করছে কমিশন। রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস এবং উৎসব অগ্রিম বাড়ল। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদ উৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে। 2026-এর 31শে মার্চ পর্যন্ত যেসব কর্মীদের বেতন মাসে 46,000 বা তার নিচে, তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন 7,400 টাকা। 2025-এ এদের এই পরিমাণ ছিল 6,800 টাকা এবং বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000। গত বছরের তুলনায় এবার অ্যাড হক বোনাস বাড়ল 600 টাকা। যেসব কর্মীদের বেতন মাসে 46,000 বা তার নিচে, তাঁরা এবার অ্যাড হক বোনাস পাবেন 7,400 টাকা। যেসব কর্মীর মাসিক বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার বেশি নয়, তারা সর্বোচ্চ 22,000 টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। উৎসব অগ্রিমও বেড়েছে গত বছরের তুলনায়। যেসব কর্মীর মাসিক বেতন 46,000 টাকার বেশি কিন্তু 54,000 টাকার বেশি নয়, তারা সর্বোচ্চ 22,000 টাকা উৎসব অগ্রিম পেতে পারেন। গত বছর বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক 44,000 থেকে 52,000। উৎসব অগ্রিম দেওয়া হয়েছিল 20,000 টাকা। 2,000 টাকা বাড়িয়ে এবছর করা হলো 22,000 টাকা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। 31শে মার্চ 2026-এর মধ্যে যারা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তারা এই উৎসব ভাতা পাবেন। যাদের পেনশন মাসে 40,000 টাকার কম, তারা এই ভাতা পাবেন 3,800 টাকা। গত বছর এই ভাতার পরিমাণ ছিল 3,500 টাকা। এবার 300 টাকা বাড়ল। গত বছর উৎসাহ ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে 38,000 টাকা। এবার তা বেড়ে হয়েছে 40,000 টাকা। এই সুবিধা পাবেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও। একই সুবিধা পাবেন রাজ্য সরকারি অধীনস্থ সব সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা। তাছাড়া পারিবারিক পেনশনভোগীরা, অতিরিক্ত পেনশনভোগীরাও এই অনুদানের আওতায় থাকবেন। তবে সরকার অধীনস্থ সংস্থাগুলির কর্মীদের বেতন 10,000 কিংবা তার কম হলে সেক্ষেত্রে তার বোনাস পাবেন 3,500 টাকা। জগৎসিংহপুরের পুলিশ সুপার অঙ্কিত কুমার বর্মা জানিয়েছেন, গত 22শে ফেব্রুয়ারি তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা ছিল। সেই মতো প্রেমিক তাকে একটি মন্দিরের সামনে যেতে বলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রেমিক, কিন্তু অভিযোগ একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। তারপর তরুণীকে ফেলে রেখে চম্পট দেন যুবক। সেখান থেকে কোনো রকমে মূল রাস্তায় পৌঁছন নির্যাতিতা। বাড়িতে ফেরার জন্য বাসের অপেক্ষা করছিলেন। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তরুণীকে দেখে তিনি তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু অভিযোগ ওই যুবক তরুণীকে তার বাড়িতে পৌঁছে না দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। তারপর সেখানে তাকে ধর্ষণ করেন। মহিলা বাধা দিতে গেলে 5 তলার ছাদ থেকে ঠেলে নিচে ফেলে দেন। পরদিন সকালে স্থানীয়রা তরুণীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ওড়িশার জগৎসিংহপুরের। ইতিমধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগৎসিংহপুরের পুলিশ সুপার অঙ্কিত কুমার বর্মা জানিয়েছেন, গত 22শে ফেব্রুয়ারি তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা ছিল। সেই মতো প্রেমিক তাকে একটি মন্দিরের সামনে যেতে বলেন। সেখানে বিয়ে করার কথা ছিল তাদের। তরুণী মন্দিরে পৌঁছন। সেখানে আগে থেকেই তার প্রেমিক অপেক্ষা করছিলেন, কিন্তু তরুণীকে বিয়ে না করে তাকে নিয়ে একটি নির্জন জায়গায় যান, ধর্ষণ করেন। তারপর
রাহামা বাসস্ট্যান্ডের কাছে ফেলে দিয়ে পালান। তরুণী বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় ঝাড়খণ্ডের এক যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি পারাদ্বীপের কাছে যাচ্ছিলেন। তরুণীকে অসহায় অবস্থায় দেখে তিনি নিজের বাইকে তুলে নেন। তারপর তাকে নিজের ভাড়া বাড়ির 5 তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। তারপর তাকে ছুঁড়ে ফেলে দেন 5 তলা থেকে। 22শে ফেব্রুয়ারি থেকে তরুণীর নিখোঁজ থাকায় তার ভাই পুলিশে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার নিন্দা করেছেন বিজেপি সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সবাইকে চমকে কামব্যাক কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সেই মামলাতেই বেকসুর খালাস করা হলো তাকে। মুক্তি পেয়েছেন মনীষ সিসোদিয়া। এছাড়াও মামলায় অভিযুক্ত 23 জনই। উল্টো তথ্য প্রমাণ দিতে না পারায় সিবিআইকেই ধমক লাগিয়েছে আদালত। রাউস অ্যাভিনিউ আদালতে কেঁদে ভাসিয়েছেন কেজরিওয়াল। জোর গলায় বলেছেন, আমি দুর্নীতি করিনি, আমি সৎ। বাড়ি ফিরেই কেজরিওয়ালকে দেখা গেল আগের মতো আক্রমণাত্মক রূপে। বিজেপিকে আক্রমণ করে বললেন যে আজ যদি দিল্লিতে নির্বাচন হয় তাহলে বিজেপি 10টি আসনও জিতবে না। একই সঙ্গে এই চ্যালেঞ্জও দিলেন যে তিনি যদি ভুল প্রমাণিত হন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ক্ষমতায় থাকাকালীনই গ্রেপ্তার হন তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই ঘটনার আগে ঘটে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার সঙ্গেও। তবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত এই মামলায় তাদের বেকসুর খালাস করতেই বিজেপিকে আক্রমণ করতে নেমে পড়লেন কেজরি। তার কারণ দিল্লির নির্বাচনে আম আদমি পার্টির বিপর্যয় এবং বিজেপির জয়ে বড় ফ্যাক্টর ছিল দিল্লির আবগারি নীতি দুর্নীতি। কেজরিওয়াল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি মোদিজিকে চ্যালেঞ্জ করছি দিল্লিতে আবার নির্বাচন করাতে। আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে ওরা যদি 10টার বেশি সিট পায় আমি রাজনীতি ছেড়ে দেব। জামিনে জেল মুক্তির পর কার্যত পর্দার আড়ালে চলে গিয়েছিলেন কেজরিওয়াল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেন, সবাই প্রশ্ন করছিল যে আমি কোথায় গেলাম। যতক্ষণ সত্যি বাইরে আসছে না ততক্ষণ আমি চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের পরিবার অনেক সহ্য করেছে। রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বাবুল সুপ্রিয়, মানেকা গুরুস্বামী, কোয়েল মল্লিকের মতো তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাঁদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর মানে স্পষ্ট হয়ে যাচ্ছে। রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি ও অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার আরও এক ধাপ এগিয়ে বলেন, এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলে ডিজি নিয়ে গান বেঁধেছিলাম, যার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনো অসুবিধা নেই যে উনি রাজ্যসভায় যাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রাজীব কুমার মুখ খুললে সমস্যা হবে, তাই তার মুখ বন্ধ করতে দিলেন পুরস্কার। প্রসঙ্গত শুক্রবার রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার 4টি আসনের জন্য বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনাকা গুরুস্বামীকে মনোনীত করল রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 5টি আসন ফাঁকা রয়েছে। বিধায়ক সংখ্যার নিরিখে এর মধ্যে 4টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে প্রার্থী দেওয়ার কথা বিজেপির। তবে বিজেপির হাতে যা বিধায়ক সংখ্যা রয়েছে তাতে তাদের একটি আসনই জয় নিশ্চিত। ফলে তৃণমূল মনোনীত 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া কার্যত নিশ্চিত। বিধানসভা ভোট দোরগোড়ায়। শনিবার এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ হয়ে যাবে। এরই মধ্যে নারী সুরক্ষা জোরদার করতে নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চালু হচ্ছে পিঙ্ক বুথ। একই সঙ্গে রাতের শহরে টহল দেবে সর্বমহিলা মোবাইল পেট্রোল টিম, যার নাম দেওয়া হয়েছে শাইনিং। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশের উদ্যোগে এই 2 ব্যবস্থা শনিবার সন্ধে থেকেই কার্যকর হচ্ছে। শহরের একাধিক ব্যস্ত মোড়ে সর্বমহিলা পরিচালিত পিঙ্ক বুথ খোলা থাকবে সন্ধে থেকে মধ্যরাত পর্যন্ত। প্রয়োজনে সেখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন মহিলারা। দায়িত্বে থাকবেন মহিলা পুলিশ কর্মীরা। জরুরি সহায়তা, অভিযোগ জানানো কিংবা নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সবকিছুর জন্যই এই বুথগুলিকে ব্যবহার করা যাবে। দ্বিতীয় উদ্যোগ হিসেবে রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত শহরের প্রধান সড়কগুলিতে টহল দেবে শাইনিং নামে বিশেষ সর্বমহিলা পেট্রোল টিম। বিশেষত EM বাইপাস
সহ সেই সব রাস্তা যেখানে রাতে বহু কর্মজীবী মহিলা যাতায়াত করেন, সেখানে নজরদারি বাড়ানো হবে। মুখ্যমন্ত্রীর কথাই এই পদক্ষেপ শহরের মহিলাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করবে। পোস্টে তিনি দাবি করেছেন, বহু বছর ধরে কলকাতা দেশের নিরাপদতম শহরগুলির একটি হিসেবে পরিচিত। নতুন এই দুটি উদ্যোগ সেই সুনাম বজায় রাখতে আরও সাহায্য করবে বলেই তাঁর বিশ্বাস। সম্প্রতি কলকাতা পুলিশের শীর্ষ পদে পরিবর্তন হয়েছে। মনোজ ভার্মার জায়গায় পুলিশ কমিশনার রয়েছেন সুপ্রতিম সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার সক্রিয়তা চোখে পড়েছে। রাতের নাকা চেকিং বেড়েছে, বিভিন্ন মোড়ে হঠাৎ হাজির হয়ে তদারকিও করছেন তিনি। এই প্রেক্ষাপটে নারী সুরক্ষা সামনে রেখে রাজ্য সরকারের নতুন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। শহরের রাস্তায় মহিলাদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে পিঙ্ক বুথ ও সর্বমহিলা টহলদারি কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। বিধানসভা ভোটের আগেই রাজ্যে রাজ্যসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের 5 সাংসদের মেয়াদ শেষ হওয়ার শূন্য পদ পূরণে নির্বাচন হতে চলেছে। 27শে ফেব্রুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় একের পর এক চমক। দলের প্রার্থী হয়েছেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কয়েল মল্লিক ও গায়ক বাবুল সুপ্রিয়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছেন আইনজীবী মেনকা গুরুস্বামী। তিনি সম্প্রতি দলের হয়ে আইপ্যাক সংক্রান্ত মামলায় সওয়াল করেছিলেন। আদালতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু মুখ্যমন্ত্রীকে মমতা বলে সম্বোধন করলে আদালতে শালীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন মেনকা। মেনকার পারিবারিক পটভূমিও চর্চায়। তার বাবা মোহন গুরুস্বামী একসময় আরএসএস ঘনিষ্ঠ ছিলেন এবং ইশওয়ান্ত সিনহার বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তবে নিজস্ব মতাদর্শে আলাদা অবস্থান নিয়েছেন মেনকা। তিনি LGBTQ অধিকারের আন্দোলনের অন্যতম মুখ। 2018 সালে সুপ্রিম কোর্টে 377 ধারা বাতিলের ঐতিহাসিক মামলায় তিনি লড়াই করেছিলেন। নির্বাচিত হলে তিনি দেশের প্রথম প্রকাশ্য সমকামী রাজ্যসভার সাংসদ হতে পারেন। আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি, তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফরাক্কার শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় 15টি সকেট তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তিনি ফরাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ দেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াড টিমকে। কী কারণে রাতে বোমাগুলি নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন ঘোষণার আগে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হচ্ছে। বলিভিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ল সে দেশের বায়ুসেনার একটি যুদ্ধ বিমান। জানা যাচ্ছে, পণ্যবাহী ওই বিমানটি করে প্রচুর টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে। এখনও পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোট কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বলিভিয়ার হারকিউলিস যুদ্ধ বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি নতুন ছাপা নোটের বান্ডিল নিয়ে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণ পরই এলো অল্টো বিমানবন্দর সংলগ্ন হাইওয়েতে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় হাইওয়ের উপরে বহু গাড়ি ছিল, সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। আহতের সংখ্যা প্রায় 30। মৃতদের মধ্যে কতজন বিমানের সওয়ারি ছিলেন তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায়। সেই অবস্থাতেই সেটি হাইওয়ের উপর থাকা গাড়িগুলিকে টেনে হিঁচড়ে কিছু দূর নিয়ে যায়। দুর্ঘটনার মুহূর্তের একাধিক ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই সংবাদ প্রতিদিন ডিজিটাল করেনি। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। তার মধ্যে বহু মানুষ রাস্তায় ছড়িয়ে পড়ে থাকা নোট কুড়োতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনা তদন্ত। আজ শনিবার 28 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেট খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।